এইচএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? অলরেডি তোমাদের কলেজগুলোতে কিন্তু ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছে। মাথা ভর্তি টেনশন। ভাইয়া প্রথম এক বছরে কিচ্ছু পড়ি নাই, ঠিকভাবে বেসিক ক্লিয়ার করতে পারি নাই, এখন পর্যন্ত সিলেবাসটাই অনেকে ঠিকভাবে জানোই না যে কোন কোন টপিকগুলো থেকে পড়তে হবে। তোমাদের সকল প্রকার টেনশন মুক্তি দিতে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যে ভাইয়া এখন এসে এই সেকেন্ড ইয়ারে এসেও আমি কি কামব্যাক করার সুযোগ পাবো? শুধু সেকেন্ড ইয়ারের তোমাদের কয় মাস সময় আছে? সেপ্টেম্বর থেকে ধরো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8 মাসের মতো সময় আছে। ভাই বিলিভ করবা কিনা জানি না, বাট 8টা মাস যদি তুমি ঠিকভাবে পড়তে পারো, শুধু এইচএসসি না, তুমি অ্যাডমিশনে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারো। আমার নিজের পার্সোনাল তথ্যটা একটুখানি দিয়ে নেই। আমি কিন্তু মাধ্যমিকে 4 পয়েন্ট পেয়েছিলাম। এ প্লাস তো দূরের কথা, গোল্ডেন তো দূরের কথা, সিলভারও পাই নাই। সেই জায়গা থেকে আমি কামব্যাক করে কিভাবে এইচএসসিতে আমি জিপিএ 5 পেলাম এবং পরবর্তীতে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে আমি আমার চান্স নিশ্চিত করলাম, এই স্ট্র্যাটেজিগুলো আজকের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। একদম শুরুতে আমি যে বিষয়টি রেখেছি, আচ্ছা এইটা হলো চ্যাম্পিয়ন স্ট্র্যাটেজি, যে আমার মতো একটা 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট কোন স্ট্র্যাটেজিটা অনুসরণ করে সে পরবর্তীতে এইচএসসিতে কামব্যাক করে জিপিএ 5ও পেয়েছে এবং ভার্সিটিতেও চান্স পেয়েছে। তো এই স্ট্র্যাটেজিটাই শেয়ার করব। দেখো, প্রথমে একদম ফার্স্ট যেটা করতে হবে, তোমার নিজেকে বুঝতে হবে তুমি কে, কি করতে যাচ্ছ, তোমার ওয়েট কতটুকু এবং কিভাবে করা উচিত, এই সবগুলো বিষয় তোমাকে নির্ধারণ করে ফেলতে হবে। এইচএসসি পরীক্ষা শুধু স্বাভাবিক একটা পরীক্ষা না। তুমি একজন সেনাপতি এবং এইচএসসি পরীক্ষাটা একটা বিশ্বযুদ্ধ এবং তোমার হোল ক্যারিয়ার, এই 60-70 বছরের জীবন একটা পৃথিবী। এই পৃথিবীটা রক্ষা করতে হলে প্রথম বিশ্বযুদ্ধের ফলে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যেরকম পুরো পৃথিবীর সব সাম্রাজ্য ভেঙে টুকরা টুকরা হয়ে অসংখ্য দেশ, 150-200 দেশের জন্ম হলো একটা যুদ্ধের কারণে, এইচএসসি পরীক্ষাটা তোমার ক্যারিয়ারের জন্য, তোমার লাইফের জন্য, পুরো জীবনের জন্য একটা যুদ্ধ। এবং এই যুদ্ধের সেনাপতি তুমি। এই যুদ্ধে শুধু শরীরে বল থাকলে জেতা যায় না, পৃথিবীর কোনো যুদ্ধেই বল দিয়ে জেতা যায় না। যার স্ট্র্যাটেজি যত স্মার্ট হয় সে সেই যুদ্ধে বিজয় অর্জন করে। তো এইচএসসি পরীক্ষায় বিজয় অর্জন করার জন্য তোমার স্ট্র্যাটেজি হতে হবে অনেক স্মার্ট এবং তোমার লক্ষ্য হতে হবে চূড়ান্ত, মনোবল হতে হবে চূড়ান্ত। যে আমি যদি একটা বড় বিশ্বযুদ্ধের প্রধান সেনাপতি হতাম, তাহলে আমি কতটা সিরিয়াস থাকতাম, আমি কতটা ফোকাস থাকতাম। আমি এসএসসি পরীক্ষার্থী, আমার মামা চল নিচ থেকে একটু ঝালমুড়ি খেয়ে আসি, চল একটু সিনেমা দেখে আসি, নো। আমি একজন সেনাপতি এবং আমি এখন যুদ্ধের ময়দানে আছি, আমি খুবই সিরিয়াস ভাই, আমার পক্ষে যাওয়া পসিবল না। নিজের ভিতরে ওই সিরিয়াসনেসটা ফার্স্টে আনতে হবে। যদি তুমি আনতে পারো, তাহলে তুমি শুধু এইচএসসিতে না, তুমি অ্যাডমিশন সহ জীবনের প্রত্যেকটা জায়গায় কাঁপিয়ে দিতে পারবা। ফার্স্ট কথা লক্ষ্য নির্ধারণ, নিজেকে চেনা, কি করতে যাচ্ছ, পুরো একটা স্মার্ট রুটিন করে ফেলতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব। তাহলে ফার্স্ট কথা, তুমি নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে ওই রকম সিরিয়াস ভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো আগে। ফার্স্ট কথা লক্ষ্য নির্ধারণ। সেকেন্ডটা আসো টেস্ট পেপার বিশ্লেষণ। এই যে তুমি হলো যুদ্ধের ময়দানে আসলা, নিজেকে যোদ্ধা ভাবলা, সবই করছো, এইবার তোমার স্ট্র্যাটেজি, তোমাকে তোমার যে প্রতিপক্ষ যোদ্ধা, ঠিক আছে, তাদের বিগত যুদ্ধগুলোর বিজয় সম্পর্কে তোমাকে জানতে হবে, যে তারা এর আগের বিভিন্ন যুদ্ধগুলোতে কিভাবে জয় অর্জন করেছিল, কোন স্ট্র্যাটেজি অনুসরণ করেছিল, তাদের অস্ত্রগুলো কেমন ছিল, তাদের আঘাত হানার ধরন কেমন ছিল, তাদের প্রতিরোধ ব্যবস্থা কেমন ছিল। এই সবগুলো সিনারিও তোমাকে আগে বিশ্লেষণ করতে হবে, তাহলে কেবল তুমি সেই যুদ্ধে জয় অর্জন করতে পারো। তোমরা দেখেছো না, তোমরা কেউ বাহুবলী মুভি দেখেছো? সেখানে কি করে, তারা কিন্তু সুন্দর করে আগে ছক অঙ্কন করে। সব যুদ্ধে এটা করে, নট অনলি বাহুবলী মুভি। যত প্রকার মুভি, সিনেমা, ড্রামা দেখবা না, সব জায়গায় দেখবা কি করে, তারা আগে তার প্রতিপক্ষ সম্পর্কে প্রচন্ড পরিমাণে অ্যানালাইসিস করে। তোমাকে সেটা করতে হবে, প্রচুর অ্যানালাইসিস করতে হবে। তুমি কি করবা? তুমি এইচএসসি পরীক্ষার্থী ভাই, তোমার কোনো অস্ত্র শস্ত্র দেখতে হবে না, তোমার অস্ত্র শস্ত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক। এবং এই জন্য
বাজারের যে কোনো প্রকাশনীর একটা টেস্ট পেপার তোমাকে কিনতে হবে, সেটা যেই প্রকাশনীরই হোক। কোনো প্রকাশনী, সব প্রকাশনীরটাই সেম। তুমি লাস্ট 5 ইয়ার্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, সেখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়েছে, তোমার বইয়ের কোন চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন হয়, জোর শোনগুলোতে কোন চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন হয়েছে, বিজোড় শোনগুলোতে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়েছে, এমসিকিউ এর জন্য কোন চ্যাপ্টারের কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য কোন পার্ট থেকে কোন অ্যাঙ্গেলে কোশ্চেন আসতেছে। আমি নোমান আমার লাইফে শুধু টেস্ট পেপার সলভ করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করে আমি আমার 4 পয়েন্ট থেকে পরবর্তীতে কামব্যাক করা। তুমি কেন পারবে না ভাই? কিচ্ছু লাগবে না, জাস্ট বাজারের নতুন হোক পুরাতন হোক একটা টেস্ট পেপার কেনো এবং সেটাকে একদম ফার্স্ট টু লাস্ট বিশ্লেষণ করো নিজে নিজে। কোনো টিচারের দরকার নাই, তুমি নিজেই তোমার টিচার। যদি একটা টেস্ট পেপার তুমি সুন্দরভাবে সলভ করতে পারো। সেকেন্ড স্ট্র্যাটেজি কিন্তু বলে দিলাম। ফার্স্টে ছিল লক্ষ্য নির্ধারণ, সেকেন্ড বললাম টেস্ট পেপার বিশ্লেষণ। এরপরে আসো থার্ডে, সেটা হলো সেলফ স্টাডি। এই জায়গাটাতে তোমরা সবাই ধরা খেয়ে যাবে আমার কাছে। তোমরা কেউই ঠিকভাবে সেলফ স্টাডিটা করো না। কলেজে যাও, ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, চলে আসো বাসায়, এডটেকের ভাইয়াদের কাছে কোর্স করো। আমার কাছে অনেকে কোর্স করতেছো বাংলার জন্য, যেহেতু আমি এইচএসসি তে তোমার এইচএসসি 26-27 ব্যাচ পড়াচ্ছে, আমার কাছে অনেক স্টুডেন্ট পড়তেছো। তো তোমরা কি করো, তোমরা হচ্ছে ওই ভাইয়াদের ক্লাস করো, তারপরে সুন্দর করে রিলস দেখতে দেখতে একটা সময় গিয়ে ঘুমায় যাও। নো, শুধু ক্লাস করে কোন স্টুডেন্ট টপ করতে পারবে না। তুমি একদম স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছেও পড়লেও হবে না। কি করতে হবে ভাইয়া? পড়াটা মূলত হচ্ছে সেলফ স্টাডি। তোমার নিজে নিজে পড়তে হবে। নিজের পড়ার জন্য 6 ঘন্টা পড়ো ডেইলি, বাট এটা কনসিস্টেন্সি ঠিক রেখে, ধারাবাহিকতা ঠিক রেখে তুমি ডেইলি 6 ঘন্টা করে পড়ো। ভাইয়াদের কাছে 24 ঘন্টা পড়ো। 24 ঘন্টার ভিতর তুমি একদিন টানা 8 ঘন্টা ক্লাস করছো, এইটা সেলফ স্টাডির ভিতরে অন্তর্ভুক্ত হবে না বোকা। তোমাকে কি করতে হবে? নিজের পড়তে হবে। ওকে, আজকে ক্লাসে স্যারে এই টপিকগুলো পড়িয়েছে। ও আমি যখন নোমান ভাইয়ের কাছে পড়ছি ব্যাসে, নোমান ভাইয়া হচ্ছে এই কবিতার এই পার্টগুলো পড়িয়েছে। ওকে ঠিক আছে, তাহলে আমি আরেকটা টেস্ট পেপার সলভ করি। সলভ করতে যাবা, গিয়ে তুমি যখন প্রবলেম ফেস করবা, আচ্ছা ভাইয়া তো এই 3টা পার্ট পড়িয়েছে, বাট এর বাইরে থেকেও এই অ্যাঙ্গেলেও কোশ্চেন হচ্ছে। এই যে সেলফ স্টাডি না, এইটা হচ্ছে তোমাকে সবার চেয়ে এগিয়ে নেবে, এবং এইটা ছাড়া কোনো উপায় নাই ভাই। 6 ঘন্টা পড়ো, তোমার 12 ঘন্টা পড়ার দরকার নাই, 5 ঘন্টা পড়ো, বাট ডেইলি একটা নির্ধারিত সময় তোমাকে সেলফ স্টাডি করতে হবে। কামব্যাক কিসের? কামব্যাকের বাপ সহ চলে আসবে বেটা। বুঝতে পারছো কিনা আমার কথা? থার্ডটা, সেলফ স্টাডি মাস্ট করতে হবে। তুমি ডেইলি 12 ঘন্টা প্রাইভেট পড়ো, 8 ঘন্টা ভাইয়াদের ক্লাস করো, তাও লাভ হবে না যদি তুমি সেলফ স্টাডি না করো। ঠিক আছে, আমরা তারপরের পার্টটিতে যাব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এইচএসসি 26-এর তোমরা যারা আছো, তোমাদের জন্য গুড নিউজ। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এইচএসসি 25-এর যেহেতু কয়েক লক্ষ শিক্ষার্থী উপকৃত হয়েছে, তোমাদের জন্য আমি চমৎকার কিছু গিফট ক্লাস নিয়ে আসতেছি। এখন থেকে তোমরা ডেইলি কিছু গিফট ক্লাস পেয়ে যাবা। ডেইলি না পারলে আমি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও দেব শুধু এইচএসসি 26-27-এর জন্য। তো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের আছো, তোমরা প্রতিদিন চেষ্টা করবা একটুখানি চ্যানেলটা ভিজিট করার জন্য। একদিন পরে পরে, প্রতিদিন ভিজিট করার দরকার নাই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। আমি তোমাদের একদম টপিক ভিত্তিক ক্লাস তো দেবই, এবং আমি তোমাদের জন্য বেশ কিছু সাজেশনও মেক করে করে রেগুলার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এরপরে আসো, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ভাইয়া। তোমার যদি কোনো ফ্রেন্ড হিপসখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে, তাহলে ওদের থেকে একটু শুনবা। হিফজখানা এবং মাদ্রাসায় না ভাইয়া, 24 ঘন্টার ভিতরে ওরা ঘুমের 8 ঘন্টা ব্যতীত বাকি সময়টাই 16 ঘন্টা ওরা শুধু পড়াশোনাই করে। 16 ঘন্টা একদম ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত টানা পড়াশোনা করে। কিভাবে ভাইয়া? মাঝে 2 ঘন্টা ওরা বিভিন্ন নামাজ টামাজের জন্য বিরতি দেয়। কিন্তু তোমার কি মনে হয় হাফেজরা এই 16 ঘন্টায় শুধুই নতুন পড়া মুখস্থ করে কোরআন? কখনো না। 16 ঘন্টা পড়াশোনার ভিতরে তারা নতুন পড়া মুখস্থ করে অনলি 1 ঘন্টা। 1 ঘন্টা সন্ধ্যায় এবং 1 ঘন্টা ভোরে ফজরের আগে। বাকি 14 ঘন্টা অনলি রিভিশন করে। যারা হিপসখানায় পড়ে ওদের থেকে এটা শুনবা যে শুধু ফজরের আগের 1 ঘন্টা নতুন পড়া মুখস্থ করে, আর মাগরিব পর থেকে এশার নামাজ পর্যন্ত 1 ঘন্টা নতুন পড়া মুখস্থ করে। এই সকাল ফজরের পর থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত একটা না শুধু প্রিভিয়াস ও যেই
এক পারা মুখস্থ করেছে বা 1.5 পারা, ওইটাই শুধু সারাদিন পরে। আল্লাহ 30 দিন সেম রুলস চলে, রিভিশন করে, এবং এশার নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আবার রিভিশন করে। ধরো একজন হচ্ছে 5 পারা মুখস্থ করছে, আজকে 5 পারার পরে নতুন 1 পেজ মুখস্থ করছে, এই 1 পেজটা মুখস্থ করে শুধু মাগরিব থেকে এশা 1 ঘন্টা আর ফজরের আগে 1 ঘন্টা, বাকি সারাটা দিন ও শুধু রিভিশন করে, ওই 5 পারায় সারাদিন রিভিশন করে, ঘুমানোর আগে রিভিশন করে। এইভাবে একটা ছেলে 1.5 বছর 2 বছর 3 বছর যতটাই সময় লাগবে হাফেজ হতে, ও পুরো টাইমে একটা রুলস মেনটেন করে চলে। এই জন্য ওদের মুখস্থ শক্তি ভয়ঙ্কর। একটা ভিনদেশি ভাষা, একটা ওয়ার্ড, একটা দাড়ি কমা কখনো তাদের ভুল হয় না। এই স্ট্র্যাটেজিতে চলতেছে রিভিশন। 16 ঘন্টা ডেইলি পড়ে, 1 ঘন্টার নতুন পড়া মুখস্থ করে, 2 ঘন্টা, 14 ঘন্টা রিভিশন করে। তোমার রিভিশনের উপর নির্ভর করবে যে তুমি কত স্মার্ট ডেলিভারি দিতে পারবা খাতায়। তাছাড়া তুমি ভাই 10টা সূত্র মুখস্থ করো, তুমি 10টা 100টা ইনফরমেশন মুখস্থ করো, লাভ নাই তো যদি রিভিশন করার মাধ্যমে সেটাকে তুমি তাজা না রাখতে পারো। এই জন্য তোমার ডেইলি সেলফ স্টাডির সবচেয়ে বড় একটা অংশ, সিংহভাগ থাকবে শুধু রিভিশন। এবং রিভিশনের ক্ষেত্রে কিন্তু সবগুলো পড়লে হবে না। আমি শুধু রিভিশনের স্ট্র্যাটেজির উপর 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা 2-1 দিন পরেই পেয়ে যাবা, কালকে বা পরশু পেয়ে যাবা, কিভাবে রিভিশন দিতে হবে। যেন তেন ভাবে পড়লে কিন্তু হবে না। তোমার একটা চ্যাপ্টারের ধরো 60টা পেজ আছে, 60টা পেজ ফুলটা কিন্তু পড়ার দরকার নাই। তুমি যখন প্রথমবার পড়তে গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে ভাইয়েরা দাগিয়ে দিছে, ওই অংশটা রিভিশন করতে হবে। মানে প্রথমবার যেটা পড়তে 4 ঘন্টা লেগেছে কভার করতে, রিভিশন করতে গেলে সেটা 30 মিনিট সময় লাগবে রিভিশনে কভার করতে। তো এই যে ভিন্ন ভিন্ন কালারের পেন, হ্যাঁ, তুমি যখন যেটা পড়বা, নতুন কিছু পড়বা, তুমি রেড কালার পেন ইউজ করলা, ব্লু কালার পেন ইউজ করলা, ইয়েলো কালার ইউজ করলা। যদি ইয়েলো কালারটা হচ্ছে হাইলাইটারটা ইউজ করতে হয়, ইয়েলো কালার তো আর পেন অ্যাভেলেবেল না, বাট এই যে হাইলাইটার দিয়ে তুমি যে দাগিয়ে রাখতেছো, এগুলোর মাধ্যমে পরবর্তীতে রিভিশনটা দিতে হবে স্মার্টলি। তো তোমার রিভিশনের উপর নির্ভর করবে যে তুমি, তোমার ভিতরে সেলফ মোটিভেশন কাজ করবে নতুন পার্ট মুখস্থ করতে, ঠিক আছে? এই জন্য রিভিশনটা দিতে হবে এবং টাইম ম্যানেজমেন্টটা করতে হবে ভাইয়া। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি তোমার কতটুকু পড়তেছো, কত বেশি পড়তেছো, তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কোন সময় পড়তেছো। আমার কথা বুঝতেছো কিনা আমি জানি না, একটু ভেঙে বলি। তুমি যদি সারা রাত পড়লা, হ্যাঁ, একদম মানে রাত 9টা 10টা পর্যন্ত রিলস দেখছো, 10টা দিকে খুব সিরিয়াস ভাইয়া আমি ভোর 4টা পর্যন্ত পড়ছি, কয় ঘন্টা পড়ছো? 6 ঘন্টা পড়ছি। কি মুখস্থ করছো? যা মুখস্থ করছো পরবর্তীতে তুমি ঠিকভাবে ডেলিভারি দিতে পারবে না। কারণ ওই সময়টাতে তোমার ব্রেন থেকে যা নির্গত হবে ভিতরে, এটা তো ঘুমের সময় রে ভাই। পুরো পৃথিবী একটা সাইকেল মেনটেন করে চলে, তোমার ঘুমের সাইকেলটা ওই অনুযায়ী মেনটেন করা যায়। ওই সময়টাতে আমাদের ব্রেন ওইভাবে ক্যাচ করতে পারে না। তো তোমার টাইমগুলো আগে থেকে সেট করে ফেলতে হবে। আবেগের বশবর্তী ভাইয়ের মোটিভেশন শুনে একদিন টানা 12 ঘন্টা পড়ছো, পরের দিন 8 ঘন্টা, পরের দিন আর খবরই নাই। নো, অল্প অল্প পড়ো। তুমি ডেইলি মাত্র 6 ঘন্টা পড়ো, 8 ঘন্টা হিউজ টাইম, বাট এটা কনসিস্টেন্সি মেনটেন করো এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করো। মানে রিলস দেখতে দেখতে পড়া যাবে না, পড়তে পড়তে একটু প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে রিলস দেখা শুরু করা যাবে না। পড়তেছো, পড়তে পড়তে বিরক্ত লাগতেছে, একটা মডেল টেস্ট দাও, ব্রেন খুলে যাবে, ব্রেনে জং ধরবে না। এবং সারাটা দিনের কাজকর্মগুলো একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী হওয়া উচিত। রুটিনহীন ভাবে উদ্ভট উটের মতো চললে হবে না। উদ্ভট উটের মতো চললে 3 দিনে সে লেভেলের পড়ছো 12 ঘন্টা করে, স্যাটিসফ্যাকশনের ঠেলায় তুমি সপ্তম আসমানের উপরে উঠে গেছো, বাট চতুর্থ দিন থেকে আবার তুমি মোটিভেশন ডাউন হওয়া শুরু করবে। টাইম ম্যানেজমেন্টটা কখন পড়তেছো এবং কতক্ষণ পড়তেছো এবং এটা রেগুলার পড়তেছো কিনা এটা ঠিক রাখতে হবে, প্র্যাকটিসটা ডেইলি করতে হবে। নেক্সটে আসো, হেলথ অ্যান্ড কনফিডেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি প্রচুর পড়ছো, ফার্স্টে লক্ষ্য নির্ধারণ করছো, চমৎকার একটা লক্ষ্য নির্ধারণ করছো। আমি কিন্তু পার্সোনালি এটা ভাবি, আমি সবসময় আমার নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ মনে করি। আমার সাথে কেউ 2 মিনিট কথা বলতে আসলে, কেউ মেসেজ দিলাম রিপ্লাই দেই না, সবার মেসেজে রিপ্লাই দিতে পারি না, ইচ্ছা করে দেই না, যে না এইটার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার এখন পড়ে আছে। আমার টাইমের গুরুত্ব এখন ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি। কারণ আমাকে যদি সঠিকভাবে প্রিপেয়ার করা হয়, সঠিকভাবে ট্রেন আপ করা হয়, আমি ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে যেতে পারবো। ওইটুকু অ্যাবিলিটি দিয়ে, ওইটুকু পটেনশিয়ালিটি দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। অথবা আমার নিজেকে ওইভাবে শুধু একটু নার্সিং করতে হবে, ওইভাবে কাউন্সিলিং করলে, ওইভাবে প্রিপেয়ার করলে, ওইভাবে গ্রুমিং করলে আমিও ওই লেভেলের কাজ করতে পারবো। তো কেন করবো না আমি? তো আমি সব সময় চেষ্টা করি নিজেকে
ওই লেভেলের ভেবে নিজের লক্ষ্যটা নির্ধারণ করতে। সেকেন্ডে কি বলেছিলাম ভাইয়া? তারপরে বললাম যে তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে, যুদ্ধের ময়দানের এদের প্রিভিয়াস ওয়ারগুলো সম্পর্কে জানতে হবে, কিভাবে বিজয় অর্জন করেছিল। তারপরে কি করতে হবে? তোমার রিভিশনটা দিতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে ঠিকভাবে। এই সব কিছু করছো, তুমি খুব ভালো স্টুডেন্ট, বাট অধিকাংশ স্টুডেন্টদের এই প্রবলেমটা হয়। টানা 7 দিন বলে ভাবি আমার মেয়ে এ তো মানে খাওয়া দাওয়া সব উঠে গেছে, এ সারাদিন শুধু গ্রিন টি খায় আর সারা রাত পরে, আহারে চেহারার দিকে তাকাইলে আমার কেমনটা যে লাগে, এর সারাদিন শুধু পড়ে। বাট এর ভাগ্যে শনি আছে, খুব দ্রুত শনি আছে। এই যে সারাদিন গ্রিন টি খায় আর কি করে আর শুধু পরে রাত জেগে, এর ভাগ্যে কঠিন শনি আছে। বাবা তোমার আগে খেতে হবে। এইটা কোনো অলৌকিক জিনিস না, এই বডিটা হলো তাই যা তুমি খাও, ভিতরে যা ইনপুট দাও। এবং ব্রেনের শক্তি, সবচেয়ে বেশি শক্তি অপচয় করে ব্রেন আমাদের দেহের। এই জন্য তুমি কি পরিমাণে পরিশ্রম করতেছো, কি পরিমাণে পড়তেছো, এই সবকিছু হচ্ছে মানসিক শক্তির উপর নির্ভর করে। কিন্তু এই বডিটা যদি ঠিক না থাকে, মানসিক শক্তির কোনো লাভ নাই। এই জন্য তোমাকে একটা স্মার্ট রুটিন মেনটেন করে খাদ্যটা নিয়মিত নেওয়া উচিত। সকাল থেকে রাত পর্যন্ত অ্যাটলিস্ট 6 বেলা খাওয়া উচিত, বাট অনেক ভারী না, 2 প্লেট করে না, অল্প অল্প খাও। তুমি সকালে একটু ওটস খাও, 1 কাপ দুধ খাও, একটা ডিম, একটা কলা খাও, আবার 2 ঘন্টা পরে 8-10টা বাদাম খেলাম। ঘন ঘন পানি খেতে হবে। তুমি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ো, আমার নিজের মানে আমার ফ্যামিলির ঘটনা, আমার আপন ছোট বোন, ও খুব সিরিয়াস ওর পড়াশোনা নিয়ে, বাট ওর মেডিকেলের পরীক্ষার 1.5 মাস আগে ও একদম বেডে পড়ে গেল অসুস্থ হয়ে। অথচ প্রথম 1.5 বছর খাওয়া নেই, ঘুম নাই, শুধু পড়ছে। বাট পরবর্তীতে ওর এক্সামের 7 দিন আগে ওর হসপিটালে নিয়ে পড়ে থাকা লাগছে। ওর রেজাল্টে একটা বড় প্রভাব পড়ে এবং ফার্স্ট টাইম চান্স পায় না, পরে সেকেন্ড টাইমে চান্স পেয়েছে। তো এই বিষয়গুলো তো আমার চোখের সামনে অসংখ্যবার ঘটেছে। আমার নিজের অনেক ফ্রেন্ডদের দেখেছি। আমার নিজের নিউজ বলি, আমার অ্যাডমিশন টাইমে আমি 6 কেজি ওজন বেড়েছিলাম, কারণ আমি প্রচুর পরিমাণে খাইতাম। আমি এটা বিশ্বাস করি যে যদি না খাওয়া যায়, আমার অনেক ফ্রেন্ডদের দেখি অ্যাডমিশন টাইমে একদম শুকায়া শুটকি মাছ। আমি আমার অ্যাডমিশন টাইমে 6 কেজি ওয়েট গেইন করছিলাম 3 মাসে। এত পড়ার পরেও দিনে 13-14 ঘন্টা, কারণ আমি প্রচন্ড পরিমাণে খেতাম। আমি জানি আমি যে পরিমাণে খাবো সেই পরিমাণে হেলদি থাকবো, তারপরে পড়বো। অর্থাৎ নিজেকে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বানায় যে না আমি স্যাক্রিফাইস করব, আমি খাবো না, শুধু পড়বো। তুমি টানা পড়ো, অনেক ভালো কাজ, বাট 15 দিন পরে ঘরে পড়ে যাবা। তুমি 15 দিন ওই লেভেলের পড়তে গিয়ে পরে 15 দিন বা 1.5 মাস বিছানায় পড়ে থাকবা। কি করতে হবে ভাইয়া? অনেক বেশি তোমার হেলথ নিয়ে তোমাকে সিরিয়াস থাকতে হবে, খাবারটা ঠিকভাবে গ্রহণ করতে হবে, বৃষ্টিতে ভেজা যাবে না কোনো প্রকার। তুমি একটা যোদ্ধা। তুমি জানো যারা এই বিকেএসপি তে খেলে, আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে বিকেএসপি তে ওইখানেই থাকে। তো আমি একটা প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে আমরা সবাই হচ্ছে বিরিয়ানি বা তেহারি এই টাইপের একটা তৈলাক্ত খাবার খাবো। ও খাবে না, ও বলতেছে আমার কোচের নির্দেশ, নিষেধ। বললাম কতদিন ধরে খাও না? বললাম লাস্ট কয়েক বছর ধরে কোনো তৈলাক্ত খাবার খায় না। কেন? বলে এটা হেলথের জন্য, যে পরবর্তীতে আমার শারীরিকভাবে বিভিন্ন প্রকার অলসতা বা দুর্বলতা, বিভিন্ন প্রকার চর্বি জমে যাওয়া। মানে বুঝতে পারছো, ও খেলার জন্য ওর কোচের নিষেধ, ও কোনো প্রকার তৈলাক্ত খাবার খাবে না, তেহারি বিরিয়ানি কিছু না, ও স্বাভাবিক খাবার খাবে, ডাল ভর্তা মাছ বা এই টাইপের দিয়ে সাদা ভাত খাবে। আমরা একটা পার্টিতে সবাই ওটা খাবো, খেলো না। তো ও যদি এতটা সিরিয়াস হয় খেলার জন্য, তুমি তো একটা যোদ্ধা, তুমি তো জীবন যুদ্ধের একজন মহান যোদ্ধা এবং একজন সেনাপতি, তোমাকে ওই লেভেলের সচেতন হতে হবে। বৃষ্টিতে ভিজবা না ভুলেও, শারীরিকভাবে সুস্থ থাকো, পুষ্টিকর খাবার খাও, এবং কি করতে হবে, সবচেয়ে বড় যে জিনিসটাই পুরো বিষয়টাকে কন্ট্রোল করবে সেটা হলো কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস। আমার নিজের ঘটনাটা 5-7 বার অলরেডি এই ভিডিওর ভিতর বলে ফেলছি, শেষে আবার বলে ভিডিওটা শেষ করব। সেটা হলো আমি এসএসসিতে 4 পয়েন্ট পেয়েছিলাম এবং আমার উপরে আমার আব্বু আম্মু পুরো আশা ছেড়ে দিছে। যেই ছেলের পিছনে এত কোচিং করানো, এত টিচার রাখা, এত প্রচেষ্টার পরে ও এসএসসিতে একটা জিপে 5 পেল না, করোনার ভিতরে যখন ধুমায়া মানুষ জিপে 5 পাইছে, আমি সেই সেশনের হয়েও জিপে 5 পাই নাই। সেই জায়গা থেকে আমার ভিতরে একটা জিত ছিল যে ইনশাল্লাহ আমি দেখায় দিব, আমি কিছু করব। এবং এই কিছু করার ইচ্ছা থেকে, কিছু করার আকাঙ্ক্ষা থেকে পরবর্তীতে আমি আমার নিজেকে বিশ্বাস করি যে আমি পারবো। এবং এই বিশ্বাস থেকে পরবর্তীতে আমি শুধু বাজার থেকে, তখনও টেস্ট পেপার বের হয়নি করোনার ভিতর,
আমি পুরাতন লাইব্রেরি থেকে টেস্ট পেপার কিনে আনছি, সলভ করানো শুরু করছি। একটা বছর সিরিয়াসলি পড়ছি, কারণ আমাদের ক্লাসে হয়েছে 1 বছর। একটা বছর ঠিকভাবে সিরিয়াসলি পড়ে আলহামদুলিল্লাহ আমি এইচএসসিতেও আমার জিপে 5 আনতে পেরেছি। শুধু জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেই নাই, তাছাড়া যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিছি আমার প্রত্যাশার চেয়েও অনেক ভালো রেজাল্ট করছি আমি। যেমন চবিতে আমি ভাবছি চান্স পেতেও পারি, নাও পেতে পারি। চবিতে আমি টপ 10-এ চলে আসছি, আমি 9ম হয়ে গেছি। ঢাবিতে চান্স পাবো কিনা তাও জানি না, স্বপ্নও দেখি নাই। ঢাবিতে আমি চান্স পেয়ে এখন ঢাবিতেই পড়তেছি। আমি বিইউপিতে, মেরিটাইম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, জগন্নাথ সব জায়গায় চান্স পেয়েছিলাম। কোন জায়গা থেকে বলতো? 4 পয়েন্ট পাওয়া, করোনার ভিতরে 4 পয়েন্ট পাওয়া একটা জায়গা থেকে। নিজের প্রতি বিশ্বাস রাখো, এই যে পুরো কথাগুলো বললাম প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করো। এবং আমি তোমাদের জন্য পেইড কোর্স তো আমার আছেই, বাট পেইড কোর্সের যারা আছো ভালো, যারা যুক্ত হতে চাও তারা হচ্ছে আমি প্রয়োজনে কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে রাখবো, সেখানে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যে আমি পুরো বাংলা 200 মার্ক, আমার 25 ব্যাচের যেহেতু কয়েক লক্ষ শিক্ষার্থী আমার কাছে পড়েছে এবং উপকৃত হয়েছে, সেই জায়গা থেকে তোমরা, আমি অলরেডি 2টো পেইড ব্যাচ চালাচ্ছি। তোমরা যদি কেউ চাও আমি নতুন ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেব। বাট এর বাইরে গিয়েও আমি তোমাদের জন্য, তোমরা যারা ব্যাচে ভর্তি হতে পারবে না টাকার জন্য, কোনো সমস্যা নেই, আমি প্রতি সপ্তাহে শুধু 26 ব্যাচের জন্য অ্যাটলিস্ট 2টা থেকে 3টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সাজেশন এবং টপিক ভিত্তিক। তোমরা চ্যানেলটাতে ফোকাস রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, ফ্রেন্ডদেরকেও একটু শেয়ার করবা। দেখা হবে বিজয়। ঠিক আছে? নিজের প্রতি বিশ্বাস রাখো, অবশ্যই পারবে।